সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার রাখা হয়েছে ডিবি কার্যালয়ে, আজ তোলা হবে আদালতে। র্যাবের অভিযানে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার, হত্যা মামলা সহ অর্থ পাচারের অভিযোগ। আরও ৮,০০০ রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আর কাউকে আশ্রয় না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত। হাসপাতালের আয়া থেকে শত কোটি টাকা ঠাকুরগাঁওয়ের মুক্তা রায়ের। সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন ছিলেন জাদুর চেরাগ। নানা সীমাবদ্ধতায় রাজশাহীতে গড়ে উঠছে না নতুন শিল্প, বাড়ছে বেকারত্ব, সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকালের সাথে আছি আমি ফারজানা লীনা। পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হককে গ্রেফতার করা হয়েছে। কয়েকটি হত্যা মামলায় গতরাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার দেখানো হয়। এদিকে রাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র হত্যা সহ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ইফতেখার রেজার রিপোর্ট। উত্তরা ১৬ নম্বর সেক্টরের পুলিশের সাবেক আইজিপি রাজধানীর উত্তরার বাসায় অবস্থান করছে, এমন খবরে গতরাতে সেখানে অভিযান চালিয়ে শহীদুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে সদ্য সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন। আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা রয়েছে। এদিকে মঙ্গলবার রাত 9:30টার দিকে রাজধানীর গুলশান 1-এর ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ঘিরে ফেলে র্যাব 1-এর একটি দল। পরে সেখান থেকে বাড্ডার হৃদয় হত্যা মামলা সহ অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করা হয়। এদিকে রাতে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে থাকা হাজী মোহাম্মদ সেলিম অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সাংবাদিক নিপীড়নের সব কালা কানুন এখনই বাদ দেওয়ার দাবি জানিয়েছেন সম্পাদক পরিষদ। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সংবিধান পরিবর্তন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন সহ নানা প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি। এ সময় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় সম্পাদক পরিষদের সহযোগিতা চেয়ে মিডিয়া কমিশন গঠনের প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শামীমা আক্তারের প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1.5 ঘন্টার এই বৈঠকে অন্তত 20 জন সম্পাদক অংশ নেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের কর্মকাণ্ডে সমর্থন জানান সম্পাদক পরিষদ। এ সময় দেশে নতুন দিগন্ত উন্মোচন হবে বলেও আশা জানান সম্পাদকরা। সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জানান, স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা চায় সম্পাদক পরিষদ। কেউ দুর্নীতি করলে তার শাস্তির দাবি করে নিপীড়নমূলক সব কালাকানুন বাতিলের দাবি জানান তিনি। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। রাজনীতি সহ সব বিষয়ে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে সংবিধান পরিবর্তন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের সংস্কার দাবি করেন মাহফুজ আনাম। আমরা চাই যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক। আমরা একটা বিভক্ত জাতি, বিভিন্নভাবে রাজনৈতিকভাবে। আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি। সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন, তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা, ইলেকশন কমিশন, এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এদের 57 জনের বিষয়ে আমরা কথা বলেছি ইউএই বাংলাদেশ অ্যাম্বাসেডরের সাথে। উনি বলেছেন যে তারা ইউএইতে এখন ছুটি চলছে, ওনারা ওদের সংশ্লিষ্ট যারা সংস্থা আছে বা মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলছেন। তো এদের বিষয় কি হবে এটার উপরে পরবর্তীতে জানাবে। বৈঠকে সম্পাদক পরিষদের কাছে সরকারের জন্য যৌক্তিক সময় কি হতে পারে সে বিষয়ে জানতে চায় প্রধান উপদেষ্টা। তিনি সরাসরি
তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি 1 বছর না 6 মাস না 2 বছর না 3 বছর। অনেকে আবার দেখেছেন যে না, যে এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে, তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না। কেননা হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই কাজটা করতে কত সময় লাগবে। প্রধান উপদেষ্টা সম্পূর্ণ স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন এবং একটি মিডিয়া কমিশন গঠনের প্রস্তাব দেন বলেও জানান প্রেস সচিব। প্রধান উপদেষ্টা বারবার বলেছেন এটা আমাদের জন্য মস্ত বড় সুযোগ দেশটাকে মেরামত করার জন্য। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। নতুন করে ৮,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে আর কাউকে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত জানান তিনি। এদিকে চলতি মাসে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রুর বাংলাদেশ সফরের সঙ্গে সেন্ট মার্টিন ইস্যুর কোনো সম্পর্ক নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমের সামনে আসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই সময় চলতি মাসের মাঝামাঝি সময়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রুর বাংলাদেশের সফরে আসছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আর্থিক যে ব্যবস্থাটি আছে, বাণিজ্যের প্রশ্ন আছে, সবগুলি নিয়ে আলাপ আলোচনা হবে। ভারতীয় ভিসা সেন্টার খোলার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি খোলার সিদ্ধান্ত নেবে ভারত। ভারতীয়রা কখন ভিসা পুনরায় চালু করবে এটা অ্যাবসলিউটলি তাদের সিদ্ধান্ত। না, আমি মনে করি না যে তাদের ভিসা পলিসি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে খুব বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে, কারণ তারা তো সাধারণ ভিসা সিকার যারা, তাদেরকে তো কোনো বাধা দিচ্ছে না। এটা একটা বিশেষ ক্যাটাগরিতে তারা তাদের আইন অনুযায়ী করছে। এখানে এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। এই সময় নতুন আরও ৮,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে জানিয়ে নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানান পররাষ্ট্র উপদেষ্টা। ৮,০০০ রোহিঙ্গা ঢুকে গেছে এখানে। এই বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়লো তখন বিষয়টা আমাদের হয়ে যায়, আমাদের সাধ্যের অতীত আর কাউকে আশ্রয় দেওয়া। প্রধান উপদেষ্টার উপর সম্মান জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করেছে বলেও ব্রিফিংয়ে জানান তিনি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়, এনামুল হক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। এদিকে অবৈধ সম্পদ অর্জনে আজ সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান এবং সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। মানিকগঞ্জ ১ আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়, রাজশাহী ৪ আসনের সাবেক এমপি এনামুল হক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ নানা অনিয়মের অনুসন্ধানে নেমেছে দুদক। মঙ্গলবার সংস্থাটির সচিব খুরশিদা ইয়াসমিন জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততায় প্রাথমিক সত্যতা পেয়েছে কমিশন। নানাবিধ অনিয়ম ও ঘুষের মাধ্যমে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং এই অভিযোগটির প্রাথমিক সত্যতা নিরূপণের জন্য আমাদের দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট রয়েছে, সেখানে এটাই তথ্যানুসন্ধান করা হয়। এতে প্রাথমিকভাবে কিছু সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতে এই বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধান করার বিষয়ে আমাদের কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এদিকে সরকারি কর্মকর্তাদের সম্পদ দাখিল বিবরণী ফর্মের নমুনা ৭ কর্মদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানান সচিব। প্রাথমিক কিছু কার্যক্রম ইতিমধ্যে আমি শুরু করেছি। স্বল্প সময়ের মধ্যে একটি মিটিং ডাকবো, ডেকে আমাদের যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওই নির্ধারিত সময়ের মধ্যে আমরা আশা করি যে কাজটা শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা দাখিল করব। বুধবার সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ও সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। এছাড়া ৩৫০ কোটি টাকার সম্পদ ও মানি লন্ডারিংয়ে আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রীপুত্র কন্যাসহ ৫ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। হাসপাতালের আয়া থেকে শত কোটি টাকার মালিক ঠাকুরগাঁয়ের মুক্তা রায় স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে সুসম্পর্কই ছিল মুক্তার জাদুর চেরাগ। হয়ে ওঠেন নিয়োগ, টেন্ডার ও দখল বাণিজ্যের রানী। গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান, মিল্ক কারখানা।
তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুললে করা হতো হয়রানি, নির্যাতন। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। স্বামীর মৃত্যুর পর অসহায়ত্ব ঘোচাতে 2010 সালে ঠাকুরগাঁয়ের সিভিল সার্জন অফিসে 5,000 টাকা বেতনে আয়ার চাকরি নেন মুক্তা রানী রায়। সে সময় ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলেন মুক্তা। পরিচিতি পান রমেশের কথিত দ্বিতীয় স্ত্রী মুক্তা সেন নামে। এরপর শুরু হয় মুক্তা সেনের দৌরাত্ম্য। 2014 সালে আয়ার চাকরি ছেড়ে শুরু করেন ওই হাসপাতালের কেনাকাটা, খাবারের ঠিকাদারি ও আউটসোর্সিং এ নিয়োগ বাণিজ্য। বিভিন্ন তদবিরের কথা বলে টাকা আত্মসাৎ শুরু করেন দুহাতে। দখল করেন অন্যের জমি ও মিল কারখানা, যা পরিচালনা করত তারই স্বজনরা। তারা ঠিকাদারি, নিয়োগ বাণিজ্য, খাদ্য সরবরাহ, ওষুধ সরবরাহের কাজ নিয়ে একচেটিয়া তারা কর্তৃত্ব নিয়ন্ত্রণ গ্রহণ করে। 5,000 টাকা বেতনের আয়ার এখন ঢাকায় 2টি ফ্ল্যাট, ঠাকুরগাঁও পৌর শহরে 2তলা বাড়ি, শান্তিনগরে 2 স্থানে 5 শতক করে জমি, পুরাতন বাস স্ট্যান্ড এলাকার এলএসডি গোডাউনের পাশে 10 শতক জমি, পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কের পাশে চাইনিজ রেস্টুরেন্ট। বাড়ি রয়েছে 5তলা ফাউন্ডেশন, 2তলা কমপ্লিট করা আছে, ওখানে সাথে একটা জমিও আছে। উপজেলা সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাদুপাড়ায় আছে বাড়ি, জমি ও সয়াবিন তেলের কারখানা। চণ্ডীপুরে জমিসহ বাড়ি, মিল ও চাতাল। আবাদি জমি রয়েছে 20 বিঘা। সদরের গড়িয়া বাস স্ট্যান্ডে 8 শতক জমির উপরে বাড়ি। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে একাধিক শেয়ার। নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের অটো রাইস মিল কয়েক কোটি টাকায় কিনে নিয়েছেন মুক্তা। তবে কিভাবে সম্পদের পাহাড় গড়লেন তা জানেন না স্বজনরাও। অর্থের দিক দিয়ে আমি সেটা বলতে পারবো না, যে কিভাবে তার অর্থ হয়েছে না হয়েছে এটা আমি বলতে পারবো না। চলতি বছরে মুক্তার 2 ছেলে তুর্য ও মাধুর্য এন্টারপ্রাইজ নামে পূবালী ব্যাংকের হিসাব নম্বরে লেনদেন হয়েছে 20,38,02,099 টাকা। রমেশ চন্দ্র সেন আটকের পরদিন সব টাকা তুলে নেয় বর্তমানে রয়েছে 6,417 টাকা। এছাড়া জনতা, অগ্রণী ও সোনালী ব্যাংকেও তাদের হিসাবে 2 বছরে লেনদেন হয়েছে প্রায় 50 কোটি টাকা। শুধু নিজেই নয়, ভাইদের রাজনীতিতে নাম লিখিয়ে করে দিয়েছেন ঠিকাদারি ও ব্যবসা প্রতিষ্ঠান। ভাতিজা ভাতিজিদের বাগিয়ে দিয়েছেন সরকারি চাকরি। আয়া থেকে কোটিপতি বনে যাওয়া মুক্তার সম্পদের বিষয়ে তদন্তের মাধ্যমে জব্দ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে বন্যার পানি কমলেও কমছে না ভোগান্তি। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সড়ক ও ফসলি জমি। বাড়ছে পানিবাহিত নানা রোগবালাই। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও এখনো পানিবন্দী রয়েছেন 10 লাখ মানুষ। বাড়ছে রোগবালাই। এই পানি জোয়ারে উঠে জোয়ার বাঁচি যায়, আবার সামান্য কমে, আবার বৃষ্টিতে বাড়ি যায়। মাজাহানি ছিল তেমন তো কিছু কমছে, গতকালকেও কমতে ছিল, কিন্তু রাত্রে আবার বাইরে গেছে পানি। পানি হলো জীবনের কারণে মানুষের পায়ে সমস্যা হয়। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি ভোগান্তি। মনু, ধলাই ও ফানাই নদীর 20টি স্থানে 726 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্য খামার ও কৃষিক্ষেত। পরপর 3 বার বন্যা হওয়ার কারণে যেটা হয়েছে, এই জেলার আসলে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা খুব দ্রুত রিহ্যাবিলিটেশনের কাজটা করব। যদি আমরা বরাদ্দ পেয়ে যাই, আশা করছি খুব দ্রুত বরাদ্দ পাওয়া যাবে। বন্যার প্রভাব পড়েছে নোয়াখালীর বাজারগুলোতেও। দিন দিন বাড়ছে নিত্যপণ্যের দাম। অস্থিতিশীল হয়ে উঠছে মাছ ও সবজির বাজার। সংকটে পড়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। বাজারে এসে দেখতে পাচ্ছি যে মাছের দাম বাড়তে, আমাদের পেঁয়াজের দাম বাড়তি, বিভিন্ন দ্রব্য সামগ্রীর দাম বেড়ে গেছে। মাছের দাম অনেক বাড়তি, বড় ছোট সব মাছও অনেক দাম, যা আমাদের কেনার নাগালের বাইরে। বন্যার কারণে মাছ আসতে পারতেছে না, আর সাতক্ষীরা মাছ এখন বদ্ধ আপাতত, এই কারণে মাছের দাম একটু বাড়তি। বন্যায় প্লাবিত হয়েছে কুমিল্লার 14 উপজেলা। পানি কমে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। এই অঞ্চলের মানুষগুলো পানিবন্দী অবস্থায় আছে, বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। বিভিন্ন উপজেলাতে প্রায় 10 লক্ষের মতো পানি বিশুদ্ধ ট্যাবলেট বিতরণ করেছি। প্রায় 1000-এর উপরে হাইজিন কিট বক্স এবং 2000-এর কাছাকাছি জেরিকেন বিতরণ করা হয়েছে। এদিকে
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে ছোট ফেনী নদীর উপর নির্মিত ব্রিজের একটি অংশ ভেঙে গেছে। ফেনী ও নোয়াখালী জেলার একমাত্র সংযোগ সড়ক হওয়ায় ছোট বড় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে দুই জেলার হাজার হাজার মানুষ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থাগুলো পুনর্বাসনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আগামী এক সপ্তাহের মধ্যে বন্যার ক্ষয়ক্ষতির তালিকা দিতে নির্দেশ দেন উপদেষ্টা। দেশের মধ্যে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে 11 জেলায় বন্যা দেখা দেয়। বিপুল সংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। ইতোমধ্যে বন্যায় 71 জন মারা গেছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বন্যা পরিস্থিতি ক্রমে উন্নতি হচ্ছে। এদের ডিফর্ম পাওয়ার একটা বিধিবদ্ধ নিয়ম আছে। কয় সপ্তাহ আপনারা? 3 সপ্তাহ। আমরা বলেছি সেটা 1 সপ্তাহের মধ্যে করতে, যত দ্রুত করা যায়। কিছু বিষয় আছে অনেক দ্রুত করতে হবে। তো যে প্রায়োরিটি আমরা ঠিক করছি, যেগুলি অতি দ্রুত অ্যাড্রেস করা দরকার সেগুলি আমরা অতি দ্রুত অ্যাড্রেস করছি। আর পদ্ধতিগতভাবে চিকিৎসা, জলবাহিত রোগ, এই সমস্ত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে আসবে, যেগুলি আমরা হয়তো তাড়াতাড়ি শুরু করতে পারবো। রাজশাহী অঞ্চলে একসময় বড় শিল্প কারখানা গড়ে উঠেছিল। নানা সংকটে সেগুলো এখন ধুঁকছে। কাঁচামাল ও কম মূল্যে শ্রমিক পাওয়ার সুযোগ থাকলেও গত 5 দশকে এখানে শিল্প কারখানা গড়ে ওঠেনি। এর জন্য যোগাযোগ অবকাঠামোর অভাবকে দায়ী করছেন উদ্যোক্তারা। কাজী শাহেদের প্রতিবেদন। পাটকল, চিনিকল, টেক্সটাইল, রেশম সবই ছিল রাজশাহীর। এখনো এসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে পাটকল, অন্যগুলোও চলছে ধুকে ধুকে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, ক্ষুদ্র উদ্যোক্তারা প্রতি বছর 5 থেকে 6 কোটি ডলারের পণ্য রপ্তানি করলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে। যোগাযোগ অবকাঠামো না থাকায় গড়ে উঠছে না নতুন শিল্প। যোগাযোগ অবস্থা এখানে শুধুমাত্র একমাত্র রোড ছাড়া অন্য কোনো সেক্টরে যোগাযোগের কোনো সুযোগ এখনো পর্যন্ত হয়নি। বিশেষ করে ট্রেনে হয়নি, আকাশপথে হয়নি, পানিপথে তো হয়নি। কর্মসংস্থান বাড়াতে প্রতি বছর সরকারের কাছে প্রস্তাবনা পাঠান ব্যবসায়ীরা, কিন্তু আমলে নিয়ে নেই কোনো পরিকল্পনা। নতুন শিল্প কারখানা নয়, আগেরগুলোই চালুর দাবি এই ব্যবসায়ী নেতার। আমরা চাই এই অঞ্চলে যেহেতু ভারী শিল্প নাই, সেহেতু এই যে রাষ্ট্রীয়ত্ব যে 4টা শিল্প আছে, টেক্সটাইল মিল আছে, সুগার মিল আছে, সেরিকালচার আছে, আমাদের জুট মিল আছে, এই মিলগুলান যদি চালু করতে পারি তাহলে এই অঞ্চলে যে কর্মসংস্থানের যে একটা ঘাটতি সেটা কিন্তু অনেক অংশে পূরণ হবে। দৃশ্যমান কিছু উন্নয়ন হলেও দীর্ঘ সময় কর্মসংস্থান বাড়াতে কোনো উদ্যোগ নেই রাষ্ট্রের। ফলে রাজশাহীতে বাড়ছে বেকারত্ব। নতুন কিছু প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেও তা অপরিকল্পিত। উন্নয়নের পাশাপাশি যদি কর্মসংস্থান না হয় তাহলে এই উন্নয়ন বৃথা বলে আমি মনে করি। কারণ শিক্ষিত অশিক্ষিত যে হারে বেকার সমস্যা মনে করেন হচ্ছে, বেকাররা আজ হতাশ, এবং এই হতাশার কারণে কিন্তু অনেক অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে। আগে যে শিল্প কারখানাগুলো ছিল সেটা যেমন বন্ধ হয়ে গেছে, ওটাকে ধরে রাখা যায় না। অন্যদিকে দেখেন এই যে হাইটেক পার্কের মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হলো, কিন্তু হাইটেক পার্কের প্রতিষ্ঠানটা কিন্তু যথোপযুক্ত ব্যবহার না করার ফলে কিন্তু সেটাও কিন্তু ভেস্তে যাচ্ছে। তো এইটা আমার কাছে মনে হয় যে বেকারত্বের অন্যতম একটা কারণ। অন্যদিকে এই যে হাইটেক পার্ক সব বিভিন্ন যে প্রতিষ্ঠান গড়ে তোলা হলো, এটা কেন করা হলো সেটা কিন্তু সুস্পষ্ট পরিকল্পনার অভাব বলে আমার কাছে মনে হয়। ব্যবসায়ী নেতারা বলছেন, রাজশাহীতে কৃষি নির্ভর শিল্পের কাঁচামাল ও দক্ষ জনবল সহজলভ্য। রাষ্ট্রের পরিকল্পিত সহযোগিতা পেলে এসব বন্ধ শিল্প কারখানার চাকা ঘুরবে আবারও। সেই সঙ্গে গড়ে উঠতে পারে নতুন শিল্প। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. কুষ্টিয়া স্কুল থেকে মিম নামে 9ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই সময় শিক্ষার্থীকে বাঁচাতে শিক্ষকরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে অপহরণকারীরা। এমনকি অপহরণকারীরাই উল্টো শিক্ষকদের নামে করেছেন থানায় মিথ্যা অভিযোগ। এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ এবং মানববন্ধনও করেছেন তারা।
ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সন্ধ্য মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মিম খাতুন গত 27 আগস্ট স্কুল থেকে তাকে অপহরণের চেষ্টা করে মুস্তাফিজুর রহমান দীপু নামে এক বখাটে ও তার সহযোগীরা। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসলে তাদের উপরেও হামলা করে অপহরণকারীরা। এমনকি উল্টো হেনস্থা করতে ওই স্কুলের শিক্ষক ও কর্মচারীদের নামে দেয়া হয় থানায় মিথ্যা অভিযোগ। এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। সেই ছেলেটার নাম হচ্ছে দীপু। ওই ছেলেটা আমাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এখন আমি চিল্লাই, আমাদের অভিভাবক স্যাররা সবাই এসে আমাকে উদ্ধার করে। পরবর্তীতে ছাদের ওপরে আসে হামলা করতে, আমাকে ক্লাসরুম থেকে আবার লোকজন সাথে করে নিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্যারদের ওকে হুমকি জানায়, ভয় ভীতু দেখাচ্ছে আমার 3 জন টিচারকে, সিনিয়র টিচারকে, এবং তাদেরও কল রেকর্ড আছে, তারাও এটা দিতে পারবে। কেন আমাদের এইরকম হয়রানি, এরকম মিথ্যা ভয় এসব কেন দেখাচ্ছে? এদিকে এমন ঘটনার বিচার চেয়ে দোষীদের আইনের আওতায় আনতে স্কুল প্রাঙ্গণে মানববন্ধনও করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় তারা। আমাদের আজকে আমাদের বান্ধবীদের উপর এরকম জোর জবরদস্তি করে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমরা তো সবাই স্কুলের স্টুডেন্ট, আমাদের উপরেও তো একদিন হতে পারে এরকম। কেন আমরা স্কুলে নিরাপদ নই? কেন আমাদের স্যারদেরকে তারা হুমকি দিয়ে যাবে? অপহরণ করার চেষ্টা করছিল এবং আমাদের শিক্ষকদের নামে মিথ্যা মামলা করেছে। কেন করা হয়েছে? আমরা কি সুষ্ঠু বিচার পাবো না? আমাদের অবশ্যই সুষ্ঠু বিচার লাগবে। আমাদের এদের সকলের বিচার চাই। আর আমাদের টিচারদের বিরুদ্ধে কেন এই অভিযোগ দায়ী করা হলো, এর মিথ্যা মামলার এই বিচার আমরা চাই। আর এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরাও। সন্তানদের নিরাপত্তা চাই তারা। সন্তান স্কুলে দিয়ে আমরা অতিরিক্ত চিন্তার ভিতর থাকি, কারণ আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নেই। স্কুলে আসলে বাইরের ছেলেপেলে এসে এই যে হাত ধরি টানাটানি এটা করতে চায়। স্কুলের মাস্টারের কাছে বিচার দিলে মাস্টাররা কিছু বললে তাদের এই যে সম্বন্ধে কেস কেসারি ফ্যাসাদ এগুলোর মধ্যে দিয়ে মাস্টাররা খুব নির্যাতন হচ্ছে। লেখাপড়া করে যদি নিরাপদ না থাকে, যদি এই নিরাপদ ঠেকাতে যায়, মাস্টাররা যদি কেস ফ্যাসাদ অন্য কিছু জ্বালাতন করে, তাহলে কিভাবে বাচ্চাদের স্কুলে দেব? আমরা নিরাপদ চাই, বিচার চাই। শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দুদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গোলিয়ায় পা রাখলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি নির্দেশনার পর প্রথম আইসিসিভুক্ত কোনো দেশে গেলেন তিনি। তবে ক্রেমলিন বলছে এ সফরে গ্রেফতারি পরোয়ানা নিয়ে মাথা ব্যথা নেই তাদের। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে মঙ্গোলিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী উলানবাটরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রেসিডেন্ট উকনাগিন খুরেলসুক। এ সময় তাকে দেওয়া হয় গার্ড অব অনার। চীন ও রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়ার। সোভিয়েত ইউনিয়নের আমলে মঙ্গোলিয়া ছিল সোভিয়েতভুক্ত। তবে সোভিয়েতের পতনের পর থেকে বেইজিং ও মস্কোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে চেঙ্গিস খানের দেশ। রাশিয়ার সঙ্গে মঙ্গোলিয়ানদের রয়েছে ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক, আর চীনের সঙ্গে রয়েছে কৌশলগত বাণিজ্য সম্পর্ক। ইয়ামাল অঞ্চল থেকে মঙ্গোলিয়া হয়ে চীনে বছরে 50 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস বহন করার জন্য পাইপলাইন নির্মাণের বিষয়ে বছরের পর বছর ধরে আলোচনা করছে রাশিয়া। পুতিনের এবারের সফরে এই বিষয়টি মূল এজেন্ডায় আছে বলে জানায় ক্রেমলিন। 5 বছরের মধ্যে মঙ্গোলিয়ায় পুতিনের প্রথম সফর উপলক্ষে রাজধানী উলানবাটরের সেন্ট্রাল চেঙ্গিস খান চত্বর সাজানো হয় 2 দেশের পতাকা দিয়ে। এদিকে স্থানীয় সময় সোমবার বিকেলে পুতিনের সফরের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে সেন্ট্রাল চেঙ্গিস খান চত্বরে। আরও বড় বিক্ষোভের পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের, যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেনি মঙ্গোলিয়া সরকার। গেল বছর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবারই প্রথম আইসিসির কোনো সদস্য দেশ সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে পুতিনের মঙ্গোলিয়া সফর নিয়ে ক্ষোভ জানিয়েছে ইউক্রেন। বিমানবন্দরে নামার পর মঙ্গোলিয়া কর্তৃপক্ষ পুতিনকে গ্রেপ্তার না করলে তার যুদ্ধ অপরাধের দায় মঙ্গোলিয়াকেও নিতে হবে বলে জানায় কিয়েভ। এদিকে সফরকালে পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আইসিসি, ইউক্রেন, পশ্চিমা কয়েকটি দেশ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ভারতের ছত্তিশগড় রাজ্যের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অন্তত 9 মাওবাদী বিদ্রোহী। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10:30টার দিকে রাজ্যের বাস্তার অঞ্চলে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে জানান ছত্তিশগড় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। এবার ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের জঙ্গলে বড় সাফল্য পেল দেশটির নিরাপত্তা বাহিনী। রুদ্ধশ্বাস বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন 9 মাওবাদী। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল 10:30 নাগাদ দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। স্থানীয় সময় মঙ্গলবার যৌথ অভিযান পরিচালনা করে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। ঘটনাস্থলে পৌঁছাতেই দফায় দফায় শুরু হয় বন্দুক লড়াই। তাতেই গুলিবিদ্ধ হয় বেশ কিছু মাওবাদী। বাকিরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। हमारे देश के यशस्वी गृह मंत्री उन्होंने भी आह्वान किया है और बस्तर को, छत्तीसगढ़ को नक्सल मुक्त करने का उनका भी संकल्प है। निश्चित ही बस्तर में शांति बहाली की दृष्टि से यह बड़ी सफलता है। हालांकि सरकार यह चाहती है कि खून खराबा नहीं हो, वो लोग वार्ता के लिए तैयार हों और विकास की मुख्य धारा से जुड़ जाएं और हिंसा का रास्ता छोड़ें। যৌথ বাহিনীর তরফে জানানো হয় এখনো চলছে অভিযান। মাওবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে গোটা এলাকায়। এদিনের ঘটনার পর চলতি বছরে শুধু ছত্তিশগড়ে 154 জন মাওবাদী নিহত হলো নিরাপত্তা বাহিনীর হাতে। এর আগে গত জুলাই মাসে মহারাষ্ট্রে বন্দুকযুদ্ধে নিহত হয় 12 মাওবাদী। যদিও 24 ঘন্টার মধ্যে পাল্টা হামলা চালায় নকশালপন্থীরা। ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর ওপর আইইডি হামলা চালায় মাওবাদীরা। বিস্ফোরণে যৌথ বাহিনীর 2 সেনা সদস্য ও 4 জন গুরুতর আহত হয়। 60-এর দশকে ভারতে শুরু হয়েছিল সশস্ত্র মাওবাদী আন্দোলন। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যন্ত নকশালবাড়ি গ্রাম থেকে শুরু হয় সশস্ত্র মাওবাদী গেরিলার উত্থান। সে সময় মাওবাদী বিদ্রোহ দমন করা হলেও 4 দশকেরও বেশি সময় পরে সেই নকশালবাড়ি বিদ্রোহ এখন সশস্ত্র আন্দোলন হিসেবে ছড়িয়ে পড়ছে ভারতের বিভিন্ন রাজ্যে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে অনবদ্য ছিলেন লিটন। মিরাজকে সঙ্গে নিয়ে গড়েন বিশ্ব রেকর্ডও। তাই ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে তার হাতে। এদিকে সিরিজ জুড়ে ব্যাটে বলে সমান অবদান রাখায় সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে মিরাজের হাতে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করার মতো কৃতিত্ব করেছে টাইগাররা। অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব। 2 টেস্টেই পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে শান্তর দল। আর 2 টেস্টে জয়ে বড় ভূমিকা রেখেছেন এই 2 অভিজ্ঞ ক্রিকেটার। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের জয়টা ছিল দারুণ রকমের একটা অভিজ্ঞতা। পাকিস্তান প্রথম ইনিংসে প্রায় 450 রান করে। এই টেস্টে যে বাংলাদেশ জিতবে সেটা হয়তো বাংলাদেশের ভাবনাতেও ছিল না। এই কাজটাই করে দেখিয়েছেন টাইগাররা, আর এতে বড় অবদান ছিল মিরাজের। পাকিস্তানের 450 রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে 117 রানের লিড পেয়েছিল, যেটা ম্যাচের পার্থক্য করে দেয়। আর এতে বড় অবদান ছিল মিরাজের। 8 নম্বরে নেমে মুশফিকুর রহিমের সাথে 196 রানে জুটি করেন মিরাজ, খেলেন 77 রানের ইনিংস। এরপর প্রথম ইনিংসে 1 উইকেট নেওয়ার পর পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে 146 রানে অল আউট করতে নিয়েছেন 4 উইকেট। পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ করার ঐতিহাসিক দ্বিতীয় টেস্টে জয় অবদান রাখেন তিনি। পাকিস্তানকে প্রথম ইনিংসে 274 রানে অল আউট করতে নেন 5 উইকেট। রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লেখান মিরাজ। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 26 রানে 6 উইকেট পড়ার পর লিটন দাসের সঙ্গে করেন 165 রানের রেকর্ড জুটি, খেলেন 77 রানের ইনিংস। ব্যাট আর বল হাতে অবদান রাখায় টেস্ট সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে মিরাজের হাতে। পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ করার সিরিজে অবদান রাখেন লিটন দাসও। সমালোচনার জবাব দিয়েছেন ব্যাট হাতে। প্রথম টেস্টে মুশফিকের সঙ্গে করেন 114 রানের জুটি, খেলেন 56 রানের ইনিংস।
এরপর দ্বিতীয় টেস্টে রীতিমতো দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন লিটন। 26 রানে 6 উইকেট পড়ার পর মিরাজকে নিয়ে গড়েন 165 রানের জুটি। 30 রানের কমে 6 উইকেট পড়ার পর 150 রানের জুটি টেস্ট ইতিহাসে দেখা যায় প্রথমবার, যার কারিগর ছিলেন এই লিটন। অসাধারণ এক সেঞ্চুরিতে খেলেন 138 রানের ইনিংস। এখানেই শেষ নয়, পুরো টেস্ট সিরিজে উইকেটকিপার হিসেবে 12টি আউটে রয়েছে তার অবদান, যেটা তৈরি করেছে রেকর্ডের। আর 50 রানের আগে 4 উইকেট পড়ার পর সেখান থেকে 3বার সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হয়ে যান লিটন। 138 রানের ইনিংস খেলার সময় এই রেকর্ড গড়েন তিনি। ম্যাচ সেরার পুরস্কার ওঠে লিটন দাসের হাতে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার রাখা হয়েছে ডিবি কার্যালয়ে, আজ তোলা হবে আদালতে। র্যাবের অভিযানে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার, হত্যা মামলা সহ অর্থ পাচারের অভিযোগ। আরও 8,000 রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আর কাউকে আশ্রয় না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত। হাসপাতালের আয় থেকে শত কোটি টাকা, ঠাকুরগাঁওয়ের মুক্তার রায়ের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন ছিলেন জাদুর চেরাগ। নানা সীমাবদ্ধতায় রাজশাহীতে গড়ে উঠছে না নতুন শিল্প, বাড়ছে বেকারত্ব, সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। এছাড়া ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।